তোর হটি নটি ফিগারে কারেন্ট যেন আছে, ছুঁয়ে দিলে ঝটকা লাগে। আয় না আরো কাছে। এই তুই এত ফাজিল হয়েছিস কবে থেকে? এসব কি গান করছিস তুই? গানটা করলে কেউ ফাজিল হয় নাকি? তুমি আনরোম্যান্টিক লোক, এসব বুঝবে না। হ্যাঁ, তুই তো রোমান্স নিয়ে পিএইচডি করেছিস। সেটা তো করেছি, কিন্তু আফসোস আমার ফুফাতো ভাইকে শিখাতে পারলাম না। আমার এসব হাবিজাবি শিখে কাজ নেই। এক গ্লাস পানি নিয়ে আয় তো। আমি কি তোমার বিয়ে করা বউ নাকি? সবসময় তো হুকুম করো কেন? এক গ্লাস পানি তো চেয়েছি, আর তুই বিয়ে পর্যন্ত চলে গেছিস। লাগবে না তোর আমার কাজ করতে, আমি নিজেই নিয়ে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, যাও, নিজের কাজ নিজে করে নাও। মুস্কান, অনেক টায়ার্ড লাগছে, এক গ্লাস পানি এনে দে না। আনতে পারি, আমাকে তুমি করে বলতে হবে। আচ্ছা যাও, এক গ্লাস পানি এনে দাও। মুস্কান মুস্কি হেসে পানির গ্লাস এনে আমাকে দেয়। পানি খেয়ে মুস্কানের হাতে গ্লাস দিয়ে আমি শুয়ে পড়ি। আরে এইভাবে শুয়ে পড়ছো কেন? আগে যাও, ফ্রেশ হয়ে আসো। একটু পর যাচ্ছি, খুব টায়ার্ড আমি। না, এখন যাও, ফ্রেশ হলে কিছুটা ভালো লাগবে। বলেই আমার হাত ধরে টেনে ওয়াশরুমে দিয়ে আসে। কি আর করার, ফ্রেশ হয়ে রুমে এসে চেঞ্জ করে শুয়ে পড়ি। চলুন এবার পরিচিত হয়ে নেওয়া যাক। আমি সূর্য রায়জাদা, রায়জাদা গ্রুপ অফ কোম্পানির এমডি। আব্বু আম্মু আর আমি মিলেই আমাদের পরিবার। আর সেই পরিবারে যোগ হয়েছে মুস্কান। মুস্কানের বয়স যখন 5 বছর, তখন আম্মু মুস্কানকে আমাদের বাসায় নিয়ে আসে। মামার পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই আম্মু মুস্কানকে আমাদের বাসায় নিয়ে আসে। অবশ্য মামা মামি প্রতি সপ্তাহে এসে মুস্কানকে দেখে যায়। মুস্কান এবার অনার্স 3rd ইয়ারে পড়ছে। কিরে, তুই কোথায় ছিলি? কখন থেকে ডাকছি? আর কোথায় থাকবো? তোমার ছেলে অফিস থেকে আসলে একের পর এক অর্ডার করে, সেগুলোই পালন করছিলাম। তোমার ছেলেকে এবার বিয়ে করিয়ে বউ নিয়ে আসো। বউ তো আমি ঠিক করেই রেখেছি। তাহলে আর লেট না করে বিয়ে করিয়ে দাও। ঠিক আছে, আমি ভাইয়া আর ভাবিকে কল করে আসতে বলি তাহলে। আমি লজ্জা পেয়ে ফুপিকে জড়িয়ে ধরি। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার এত সুন্দর বৌমা থাকতে আমি কেন বাইরে থেকে বৌমা আনবো? ভাইয়া ভাবিকে আমি আজই আসতে বলছি, তারপর তোকে সারা জীবনের জন্য এই বাড়িতে রেখে দিব। আমি ফুপিকে ছেড়ে দৌড়ে আমার রুমে চলে আসি। বিছানায় শুয়ে একা একা হাসছি, লজ্জা করছি ভীষণ ফুপির কথাগুলো মনে করে। রাতে খাবার খেয়ে ছাদে চলে আসি। চাঁদের আলোয় সবকিছু খুব সুন্দর লাগছে। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ শুনে সেদিকে ঘুরি। মুস্কান এসেছে। তুমি ছাদে কি করছো একা একা? তো দোকলা পাবো কোথায়? আমাকে বললেই হতো। এইদিকে আয়, তোর সাথে কথা আছে আমার। হুম, এসেছি, বলো কি বলবে। আম্মু তোকে আমার বউ করতে চাই, তুই কি রাজি এই বিয়েতে? কেন তুমি রাজি না? তুমি কি অন্য কাউকে পছন্দ করো? বেশি কথা বলিস সব সময়। যেটা বলেছি সেটা বল, সেটার উত্তর দে। যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে তোমাকে নিয়েই ভেবেছি। তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন এঁকেছি দু চোখে। আমার মামাতো বোনটা তো দেখছি অনেক বড় হয়ে গেছে। এই কুত্তা, তুই আমাকে বোন বলছিস কেন? আমি তোর কোন জন্মের বোন হই? আরে এত রেগে যাচ্ছিস কেন? আচ্ছা শোন, আমার মনে তো দূরের কথা, আমার আশেপাশেও কোনো মেয়ে আমি আসতে দেইনি তোর জন্য। তোকে কবে থেকে ভালোবাসি জানি না, তবে তোর মতো করে আমিও তোকে ভীষণ ভালোবাসি। তুই ছোট তাই বলিনি। আমি অনার্স 3rd ইয়ারে পড়ছি। আমাকে কোন দিক থেকে তোর ছোট মনে হয়? না, কোনো দিক থেকেই না। তাহলে আমার বউ হচ্ছিস? সেই অধিকার তুমি যদি দাও হব। আমাকে এখন থেকে তোর নামে লিখে দিলাম। মুস্কান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমিও মুস্কানকে আমার বুকে আঁকড়ে নেই। দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকি অনেক সময়। মামা তো বউর রোমান্টিক প্যারা নেবার জন্য রেডি হয়ে যাও ফুপাতো বর। ঠিক আছে, দেখবো আমার মামাতো বউ কতটা রোমান্টিক প্যারা দিতে পারে। দুজন একসাথে হেসে দেই। আরো অনেক সময় ছাদে থেকে দুজন নিচে এসে যে যার রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা রেডি করি। সূর্য রুমে এসে দেখি তোয়ালে পেঁচিয়ে বসে আছে। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেলি। এই তুই রুমে আসার আগে নক করতে পারিস না? আমি কি জানি নাকি তুমি এইভাবে বসে থাকবে?
তুই আমার ড্রেস বের করে রাখিসনি কেন? এই চোখ খুলবি না। মুস্কান চোখ খুলে আমার দিকে তাকিয়ে একটা লুসি লুক দিয়ে বলে, আমি চোখ কেন বন্ধ করলাম? আর কিছুদিন পর তো তুমি আমার বর হবে, সো আমার তো রাইট আছে দেখার। দেখ মুস্কান, ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু চিৎকার করব। করো না চিৎকার। ফুপি ফুপা আসলে বলবো তুমি আমাকে ডেকেছো। আমার ইজ্জতটা এমনি নিস না। আমি ড্রেস বের করে পরে নিচ্ছি, তুই যা। আমি ছোটে ছোটে কামড় দিয়ে ধীরে ধীরে সূর্যের দিকে এগিয়ে যাই। সূর্য পেছনে যেতে যেতে দেয়ালের সাথে ধাক্কা খায়। দৌড় দিতে নিলে আমি ওর তোয়ালে চেপে ধরি। আর কি করছিস স্যার বলছি, তোয়ালে ছুটে যাবে মুস্কান। ছুটে গেলে আমার কি? 2 দিন পর আমার সাথে তোমার বিয়ে হবে, আর তুমি আমাকে এখনো তুই করে বলো, আর কখনো তুই করে বলবে? আরে তুমি একই তো। না, এক না, তাড়াতাড়ি বলো, না হলে খুলে ফেললাম কিন্তু। আচ্ছা, আর কখনো তুই করে বলবো না, এখন থেকে তুমি করে বলবো, এবার প্লিজ। ঠিক আছে, ছেড়ে দিলাম। মুস্কান তোয়ালে ছেড়ে ওয়ার্ড্রোব খুলে আমার শার্ট প্যান্ট ঘড়ি ওয়ালেট সব কিছু গুছিয়ে দিয়ে হাসতে হাসতে চলে যায়। আমি রেডি হয়ে নিচে এসে নাস্তা করতে বসি। সূর্য, আজ একটু তাড়াতাড়ি আসিস, তোর মামা মামি আসবে। আম্মু, আজ তো অফিসে আমার মিটিং আছে, তুমি মামা মামিকে থাকতে বলো। আজকে মিটিং ক্যান্সেল করলে কি সমস্যা হবে? একটা ডিল মিস হয়ে যাবে আম্মু, মিটিং ক্যান্সেল করলে। ফুপি আব্বু আম্মু আজকে থাকলেই হবে। তুমি নাস্তা শেষ করো, নয়তো পরে না খেয়ে বলবে লেট হয়ে যাচ্ছে। তুমি রেডি হওনি কেন? কলেজে যাবে না নাকি? আজকে যাব না, আব্বু আম্মু আসছে তাই। সুযোগ পেলেই শুধু ফাঁকিবাজি। সবাই একসাথে নাস্তা শেষ করি, সূর্য অফিসে চলে যায়, আমি আর ফুপি সবকিছু গুছিয়ে রেখে গল্প করছি। অফিসে এসে ম্যানেজারের সাথে কথা বলে নিজের চেম্বারে এসে ল্যাপটপ অন করে কাজ করতে থাকি। 11টার দিকে আব্বু আম্মু আসে, আমি আব্বু আম্মুকে জড়িয়ে ধরি। কেমন আছিস মা? খুব ভালো আছি আব্বু। আম্মু তুমি কেমন আছো? কুশল বিনিময় করে সবাই বসে গল্প করতে থাকি। আমি আব্বু আম্মুর জন্য চা করে নিয়ে আসি। তা হঠাৎ এমন জরুরিভাবে আসতে বললি যে? একটা কাজে আসতে বলেছি ভাইয়া। সেটা তো বুঝতে পেরেছি। তা কি এমন কাজ শুনি? ছেলে মেয়ে বড় হয়েছে, সে খেয়াল আছে তোমার? মুস্কানের সকল দায়িত্ব তো তুই নিয়েছিস, আমি আর কি বলবো। সেটা ঠিক আছে, কিন্তু শত হলেও তুমি ওর বাবা। আচ্ছা, এখন কি করতে চাস সেটা বল। আমি চাইছিলাম আমাদের সূর্য আর মুস্কানের বিয়েটা দিয়ে দিতে, তুই কি বলিস? এটা তো আমার মেয়ের সৌভাগ্য, আমাদের কোনো আপত্তি নেই। আব্বু আম্মু দুজনেই অনেক খুশি। সূর্য ভাইকে পছন্দ না করার কোনো কারণই নেই, যেমন দেখতে সুন্দর তেমনই ভালো মনের একজন মানুষ। হ্যাঁ, আমি আর বেশি লেট করতে চাই না, আর 10 দিন পর বিয়ের তারিখ রাখতে চাইছি। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। তা সূর্য কোথায় দেখছি রে যে? ওর অফিসে মিটিং আছে, তাই চলে গেছে। মুস্কান ভাইয়া ভাবিকে নিয়ে রুমে যা। আমি আব্বু আম্মুকে নিয়ে রুমে রেখে সূর্যের রুমে চলে আসি। সূর্য একটা ছবি হাতে নিয়ে তাকিয়ে থাকি, ছবিতে চুমু দিয়ে গুনগুন করতে থাকি। অন্তর দিলাম বিছাইয়া, বৈশালও না জিরাইয়া, যদি তোমার চায় মনে পরাণ রাইখা পরাণে, নয়ন রাইখা নয়নে, যদি কোনো দিন আমি যাই গো হারাইয়া, এই প্রেমের স্মৃতি, এই ভালোবাসার স্মৃতি স্বর্ণলতার মতো হইয়া থাকবে তোমায় জড়াই। এইভাবে যদি আসে মরণ, আদর করিব বরণ, ভয় কি আমার মরণে। মিটিং শেষ করে রাত 8টায় বাসায় আসি। কলিং বেল দিতে মুস্কান এসে দরজা খুলে দেয়। আজ এত লেট হলো কেন? একটু আগেই মিটিং শেষ হলো। মামা মামি আসছে নাকি চলে গেছে? আছে, এসো ভিতরে।
বাসার ভেতরে এসে দেখি মামা মামি বসে আছে। কাছে এসে পাশ হয়ে সালাম করি, কুশল বিনিময় করি। রোজ কি অফিস থেকে এত লেট করে আসিস নাকি? ও আচ্ছা, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর কথা বলবো। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মুস্কান তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে। মুখ মুছে দেখি মুস্কান আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো যে, কিছু বলবে? তুমি খুব ক্লান্ত তাই না? কিছুটা। আচ্ছা, কি রান্না করেছো? খুব ক্ষুধা পেয়েছে। তোমার পছন্দের কষা মাংস, তুমি বসো আমি নিয়ে আসছি। আমি হুম বলে বেডে বসে আছি। মুস্কান নিচে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসে। এই নাও, আগে খেয়ে নাও, তারপর গল্প করব। তুমি খাইয়ে দাও নিজ হাতে। আমি মুচকিয়ে হেসে হাত ধুয়ে সূর্যকে খাইয়ে দিতে থাকি। সূর্য এক লোকমা খাচ্ছে আর আমার হাতে কিস করছে। দুষ্টুমি করছো কেন? কোথায় দুষ্টুমি করছি? আমি কিছুই করছি না। পচা ছেলে একটা। আমি মুস্কি এসে খাবার শেষ করি। মুস্কান নিজে ওর ওড়না দিয়ে আমার মুখ মুছে দেয়। প্লেট রেখে আমাকে ধাক্কা দিয়ে শুয়ে দিয়ে আমার ওপরে শুয়ে পড়ে। এ কি করছো? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ওঠো। খাবার সময় দুষ্টুমি করা হচ্ছিল তাই না? এখন করো দুষ্টুমি। আমিও দেখি আমার ফুফাতো বড়টা কত দুষ্টুমি করতে পারে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, মামাতো বউ। আরও কিছু বলার আগে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দেয়। বেশ কিছু সময় সেরে দিয়ে আমার বুকে মাথা রেখে আমার নিঃশ্বাস নিচ্ছি। বাপরে, তুমি এগুলো শিখলে কোথা থেকে? শিখতে হবে কেন? আমি কি ছোট নাকি? দরজা খোলো মুস্কান, কেউ এসে আমাদের এভাবে দেখলে কি ভাববে? আর 10 দিন পর বিয়ের ডেট দেওয়া হয়েছে। আমি আমার বরের সাথে যা ইচ্ছে তাই করতে পারি, তাদের কার কি? বিয়ের আগে এত রোমান্টিক প্যারা, বিয়ের পর আমার কি হবে আল্লাহই জানে। তোমার কি হবে? হবে তো আমার বাবু হবে, আর তুমি সেই বাবুর আব্বু হবে। আমি মুখে হাত রেখে বড় বড় চোখে মুস্কানের দিকে তাকিয়ে বলি, এই তোমার কি লজ্জা নেই? কি বলছো? লজ্জা আছে তো, তবে এখন ফ্রিজে রেখে এসেছি। এভাবে দুজন আরো কত সময় ছিলাম জানি না। নিচে এসে সবার সাথে গল্প করতে থাকি, কিন্তু ঘুমে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, বলতে পারছি না কিছুই। সূর্য বাবা, তোকে খুব ক্লান্ত মনে হচ্ছে, রুমে গিয়ে শুয়ে পড়, সারাদিন অফিস করে এসেছিস। আমি হুম বলে সবাইকে গুড নাইট জানিয়ে চলে আসি রুমে। লাইট অফ করে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সূর্যকে ঘুম থেকে তুলে ওর ড্রেস বের করে বাকি সব কিছু গুছিয়ে রেখে নিচে এসে নাস্তা তৈরি করতে থাকি। মুস্কান, পরোটায় একটু তেল বেশি করে দিস, ভাইয়া খুব পছন্দ করে। আব্বু এ বাসায় আসলে তুমি আব্বুর এত খেয়াল রাখো কেন ফুপি? আমার বিয়ের আগে আমার ভাইয়া আমার সব রকম খেয়াল রাখতো। কাজ শেষ করে আসার সময় আমার জন্য কিছু না কিছু নিয়েই আসতো, যেমন সূর্য তোর যাওয়ার আগেই এনে দেয়। ফুপির কথা শুনে আমি মুচকি হাসি। নাস্তা রেডি করে টেবিলে নিয়ে রাখি। সবাই একসাথে নাস্তা করতে বসেছি, কিন্তু সূর্য এখনো আসেনি। মুস্কান, সূর্য আসলো না যে এখনো? যা, ওকে ডেকে নিয়ে আয়। মুস্কান ঠিক আছে বলে আমার রুমে এসে দেখে আমি পেটে হাত দিয়ে চোখ বন্ধ করে বেডে গড়াগড়ি করছি। ও দৌড়ে এসে আমার কাছে এসে আমাকে ধরে বলে, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? ফুপি, আব্বু কোথায়? তোমরা তাড়াতাড়ি আসো। এই কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে খুব? কিরে মা, কি হয়েছে? সূর্য বাবা, তুই এমন করছিস কেন? আব্বু, আগে ওকে হসপিটালে নিয়ে চলো, পরে কথা বলা যাবে। হসপিটালে নিয়ে আসলে ডক্টর আমাকে কিছু টেস্ট করায়। ঘুমের ইঞ্জেকশন দিতেই আমি ঘুমিয়ে পড়ি। কিছু সময় পর ডক্টর এসে বলে ঝাল খাবার কারণে এই অবস্থা হয়েছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ডাক্তার সাথে কিছু মেডিসিন লিখে দেয়। কিছু সময় পর সূর্যের সেন্স ফিরে। আব্বু, আম্মু, ফুপি আর ফুপা বাইরে চলে গেছে। আমি সূর্যর বুকে ইচ্ছা মতো কিল ঘুষি দিতে থাকি। আরে কি করছো? মেরে ফেলবে নাকি? একটা অসুস্থ মানুষকে তুমি মারছো? তোকে আমি মেরেই ফেলবো। তুই বাইরের খাবার কেন খাস? আমি তোকে কতবার বলেছি বাইরের খাবার না খাওয়ার জন্য? সোজা তুমি থেকে তুই। এখন তো তুই করে বলেছি। যদি তুই আবার এমন করিস তাহলে আমি তোর সাথে কথাই বলবো না। আচ্ছা, আর কখনো বাইরের খাবার খাবো না। তুমি যা বলবে তাই করব। মনে থাকে জানো, যদি আর আমার কথার বাইরে যাও তাহলে আমি
মুস্কান বাকি কথা শেষ করার আগেই আমি ওর মুখ চেপে ধরি, বুকে শক্ত করে জড়িয়ে ধরি। তুমি এই কথা আর কখনো বলবে না, আমি আর কখনো তোমার কথার বাইরে যাব না, সত্যি। কিছু সময় পর হসপিটালের সকল ফর্মালিটি শেষ করে সূর্যকে নিয়ে বাসায় চলে আসি। রুমে সূর্যকে রেখে নিচে এসে খাবার খাইয়ে নিয়ে রুমে গিয়ে মেডিসিন খাইয়ে দেই। এখন চুপচাপ শুয়ে থাকো, অফিসে কাজ আছে, যেতে হবে। ভুল করেও আজকে বাসা থেকে বের হবে না। আচ্ছা ঠিক আছে, আমার মাথায় তাহলে হাত বুলিয়ে দে। মুস্কান মুস্কি এসে আমাকে শুয়ে দিয়ে আমার বুকের ওপর শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ওর ছোঁয়ায় যে কখন ঘুমের রাজা হারিয়ে গেছি বুঝতেই পারিনি। ফুপি, আজ থেকে আমি সূর্যর জন্য আলাদা রান্না করব। বিয়ের আগে থেকেই বরের এত যত্ন নেওয়া হচ্ছে? তুমি যখন ফুপার যত্ন নাও তখন তো আমি কিছু বলি না। আমার মেয়েটা তো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তোর যা ভালো মনে হয় তাই কর। ডক্টরের কথা মতো হলুদ আর ঝাল ছাড়া সূর্যের জন্য রান্না করি। দুপুরে খাবার খাওয়ার জন্য সবাই একসাথে বসি। সূর্যের সামনে খাবার রাখতেও হা করে আমার দিকে তাকিয়ে আছে। এগুলো কি? আমি এসব খেতে পারবো না। তোমাকে এগুলোই খেতে হবে এখন থেকে। এখন আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নাও। আম্মু তুমি কিছু বলো। আমি কিছু বলতে পারবো না। মামা তুমি তো কিছু বলো। পাগল নাকি তুই? আমি জেনে শুনে কি বাঘের কাছে যাব নাকি? এখন থেকে এগুলোই তোমার খেতে হবে যতদিন পুরোপুরি সুস্থ না হবে। আমার সাথে কি অন্যায় করা হচ্ছে না? আচ্ছা, আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। কি আর করার, চুপচাপ খেয়ে নেই। খাবারে না আছে কোনো স্বাদ আর না আছে কিছু, কষ্ট করে খেয়ে নেই। এরপর মুস্কান মেডিসিন খাইয়ে দেয়। বুঝলে তো ভাইয়া, সূর্যকে সোজা করার জন্য মুস্কান একাই যথেষ্ট। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা শোন না, আমাদের আজকে যেতে হবে, দোকানে অনেক কাজ পড়ে আছে। বিয়ে শেষ করে একেবারে যাবে ভাইয়া? আমি আর কোনো কথা শুনছি না। বিয়ের 2 দিন আগে চলে আসবো, বোঝার চেষ্টা কর বোন। মামা কিছুদিন দোকান বন্ধ থাকলে সমস্যা হবে না, তোমাকে আর যেতে হবে না। সবসময় একদিনের জন্য আসো, এবার অন্তত কিছুদিন থাকো। সূর্যর কথা শুনে আব্বু আর না করে না। সূর্য উঠে রুমে চলে যায়। আমিও পেছনে পেছনে ওর রুমে আসি। আমাকে দেখে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। আমার উপর রেগে আছো? রেগে আছি। আমি জীবনে যে খাবার না খেয়েছি তুমি আজকে সেই খাবার খাইয়েছো। কত কষ্ট হয়েছে খেতে জানো? কি করব বলো? তুমি এখন মশলা দিয়ে খাবার খেলে আরো অসুস্থ হয়ে যাবে। আমি তোমার কিছু হলে বাঁচবো না। বলে মুস্কান কান্না করে দেয়। আমি ওর হাত ধরে আমার কাছে এনে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলি, এই পাগলি কান্না করছো কেন? আমি জানি তুমি আমার ভালোর জন্য এসব করছো, আর আমি কি আমার জানটার উপর রাগ করে থাকতে পারি? এই তো বললে তুমি রেগে আছো আমার উপর। আমি তো মজা করেছি। তবে রে, আমি তোমাকে আজকে বলে মুস্কান আমার উপরে উঠে ইচ্ছা মতো কিল ঘুষি দিতে থাকে। আমি হাসতে থাকি। একটু পর মুস্কান আমার নাকে নাক ঘষতে ঘষতে বলে, কেমন ছিল শাস্তিটা? এমন শাস্তি আমি সারা জীবন পাওয়ার জন্য রেডি। আমার ছোঁয়া পেয়ে দেখছি আমার হবু বরটা রোমান্টিক হয়ে গিয়েছে। আমার বউটা এত রোমান্টিক, আমি রোমান্টিক না হলে কি হয়? কিছু সময় পর মুস্কান চলে যায়। আমি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতে কেটে যায় দিনগুলো। বিয়ের দিন চলে আসে। খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। অনেক আত্মীয় স্বজনরাও এসেছিল। বাসর ঘরে ঢুকতে বউ এসে সালাম করে। আমি মুস্কানকে ধরে তুলে ওর কপালে চুমু দেই। এসো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করি। দুজনে উজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে নেই। আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু হলো। আমি উপরওয়ালার কাছে এই প্রার্থনাই করি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন আমাদের এই পথ চলা বন্ধ না হয়। বাকিটা জীবন তোমার আঙুলের ভাঁজে আঙুল রেখে হাঁটতে চাই তোমার পায়ে পায়ে। এখন থেকে তোমার সকল স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। বাকিটা জীবন তোমাকে নিয়ে বাঁচবো, যে কোনো পরিস্থিতি আসুক না কেন। তুমি আমার পাশে থাকলে আমি সকল বিপদকে হাসি মুখে পার করে দিয়ে যেতে পারবো। তোমার ভালোবাসা নিয়ে তোমার আদরেই বাঁচবো। আমার পৃথিবী এখন শুধু তোমাকে ঘিরে। আর কোনো আশা নেই, আর কোনো ভাষাও নেই। জীবন মরণ তুমি, এই তো। আগে কখনো
যেভাবে কোনো মেয়ের দিকে তাকাওনি, এখনও আর তাকাবে না। তুমি যখন যেভাবে বলবে, যা বলবে, আমি তখন সেভাবেই শুনবো। তাই সব সময় অসময় কিছুই নেই। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা আছে। আমার অন্য কাউকে প্রয়োজন নেই। তুমি আমার জীবন মরণের সাথী। শুধু কি কথা বলেই রাত পার করবে ঠিক করেছো, নাকি আমাকে আদর করবে? আমি মুস্কি এসে মুস্কানকে বুকে টেনে নেই, এরপর দুজনে শুয়ে পড়ি। আজকের মতো বিদায় নিন, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ। বয়সে 2 বছরের ছোট মামাতো ভাই আমায় ভালোবাসে। দ্বিতীয়বার পাত্রপক্ষ হতে বিতাড়িত হওয়ার পর জানতে পারলাম এই সত্যিটা। বড্ড অবাক হয়েছিলাম সেদিন। আমার মামাতো ভাই তামিম, যাকে আমি ছোটবেলা থেকে মেরে মেরে বড় করেছি, যার সাথে আমার সম্পর্ক সাপে নেউল টাইপ, সে কি করে আমায় ভালোবাসতে পারে? তার উপর 2 বছরের বড় আমি তার থেকে। বর্তমানে যে বাড়িটাতে আমরা আছি সেটি আমার মায়ের পৈতৃক নিবাস। নানু আমার 2 মামা এবং আমার মাকে সমান ভাগে এই বাড়িটি লিখে দিয়ে গেছেন। আমরা থাকতাম 3 তলায়, 2 তলায় ছোট মামা আর নিচ তলায় বড় মামা। বড় মামা প্যারালাইজড গত 1 যুগ ধরে। 12টা বছর আমার মামি নিজের অক্লান্ত ভালোবাসার যত্ন দিয়ে মামাকে আগলে রাখতে রাখতে গত হয়েছেন 1 বছর আগে। মা বলতেন যৌবনকালে তাদের ভালোবাসা ছিল দেখার মতো। মামির প্রতি আড়ালে ভালোবাসা একদিন প্রকাশ করলো সবার সম্মুখে। নানু দ্বিমত করেননি, বিয়ে দিয়ে দিয়েছিলেন। সেই ভালোবাসা বদলায়নি। দুজনের প্রয়াসে অটুট থেকেছে 25টি বছর। মামির পরিশ্রম যেন সার্থক হতে লাগলো। মামা অভিশপ্ত জীবন কাটিয়ে উঠতে লাগলেন। কিন্তু কে জানতো এদিকে মামির দিন ফুরিয়ে এসেছে। দুজনের ভালোবাসা স্থগিত হয়ে গেল। মামা যেন নিস্তব্ধ বৃদ্ধে উপনীত হতে লাগলেন। মামির বিদায়কালে মামা একটুও কাঁদেননি, শুধু চেয়েছিলেন। কেঁদেছিল তামিম, খুব কেঁদেছিল সে। নিজ চোখে একটি উড়ন্ত চঞ্চল ছেলেকে মাটিতে কেঁদে গড়াগড়ি খেতে দেখেছিলাম। তখনও বুঝতে পারিনি তার ভেতরকার কষ্টের প্রকট কতটা। মামা নিরাশ স্বপ্ন দেখতে দেখতে দিন গুনতে লাগলেন। তামিমের চলাফেরা ধীরস্থির হতে শুরু করলো। আগের মতো যখন তখন আমার সাথে ঝগড়া জুড়ে দেওয়া হারিয়ে গেল। মাঝে মধ্যে নিচ থেকে তার সাথে ভাব জমাতে চাইলেও তেমন লাভ হতো না। আমার শক্ত হাতের চর তার গালে পড়তে পড়তে বোধ করি তার গালও এখন আমার হাতের মতো হয়ে গেছে। মেয়েদের হাতের তালু হয় নরম, সেই হাতের চর থাপ্পড়ও সেই রকম কোমল হয়। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, বাবার মতো বদমেজাজি হয়েছি। মা এখনো আফসোস করেন আমার আপন ভাই নেই, কিন্তু ছেলেদের মতো উগ্র স্বভাব আমার মধ্যে বিদ্যমান। মা আহাজারি করেন, প্রায় বলেন, এবার একটু আচরণটা বদলা, হয়েছিস তো কালো, তার উপর চলাফেরাও কেমন দৃঢ়। আমি কিছু বলতে পারি না। তবে একজন রয়েছে যে এই আমিটাকে গোপনে ভালোবেসে গেছে। গতকাল রাতে তামিমের রুমে দরজা ঠেলতেই দেখি সে আমাদের ছোটবেলার ছবি হাতড়ে দেখছে। মামির কোলে তামিম। বুঝলাম সে এখন নিত্য দিনের মতো মামির স্মৃতিচারণ করছে। তাকে বিরক্তিতে ফেলার অহেতুক ইচ্ছে হলো না, তাই পথ ফুরিয়ে চলে যেতে নিলে পিছু ফিরে ডাকলো, ছোঁয়া, চলে যাচ্ছিস কেন? বস। তোকে কতবার বলবো তামিম, আমি তোর থেকে বড়, সম্মান দিতে না পারলে কথা বলতে আসিস কেন? ঘুরে দাঁড়িয়ে ভারী কণ্ঠে উত্তর দিতেই সে বলল, তুই কি চাচ্ছিস তোকে আপু বলে ডাকি? সেটা সম্ভব নয়, আর তুই জানিস সেটা আমি বলবো না। ভেতরে আয়। আমি গিয়ে খাটের কিনারায় বসলাম। তামিম মামির ছবি হাতে উঁচু করে ধরে বলল, মা চলে গিয়েছে 1 বছর। এখন আমার একমাত্র কাছের বলতে শুধু তুই। মামা তো আছে, এভাবে ভেঙে পড়ছিস কেন? তামিম নির্বাক। 2 চোখের উষ্ণ জল তার গাল বেয়ে অনায়াসে নেমে গেল। সেদিন তার এই ছোট্ট কথাটুকু আমার মস্তিষ্কে লাগেনি। এর গভীরতা কতটুকু ছিল সেটা বুঝেছি পরে। এক ভর দুপুরে কলেজ থেকে ফিরেই দৌড়ে চলে গেলাম রুমে। সচরাচর আমি এই কাজ করি না। বাইরের মেন দরজা থেকে তামিম আমায় দেখে নিয়েছিল। আমি বিছানায় বালিশে মুখ গুজেছিলাম। তামিম ধীর পায়ে হেঁটে আমার কাছে দাঁড়িয়ে জানতে চাইল, মহারানীর হলো কি? কলেজ থেকে ফিরেই শুয়ে পড়লি যে?
আমি নিজেকে স্বাভাবিক রেখে মুখ বুজেই বললাম, আমার ঘরে তোর কি কাজ? যা এখান থেকে। তামিম গেল না। আমার অতি চেষ্টায় আড়াল করা কান্না ভেজা কণ্ঠ সে বুঝে নিল। চট করেই আমার শোয়া থেকে টেনে তুলে বসালো। আমি মুখ ঘুরিয়ে নিলাম। সে আমার থুতনিতে ধরে ঘুরিয়ে জল মুছিয়ে দিয়ে বলল, তোর মতো মেয়েকে কান্নায় মানায় না, তবুও কাছিস কেন? সত্যি সত্যি বল, হেয়ালিপোনা পছন্দ না। তামিম শক্ত স্বরে বলতেই আমি নাক টেনে টেনে বললাম, এলাকার মোড়ে কিছু ছেলে আছে, আজ আমার গায়ের রং নিয়ে কটূক্তি করেছে। আচ্ছা তামিম, আমি তো তোর বোন, তুই বলতো আমি কি এতই কুৎসিত? পাত্রপক্ষ আমায় পছন্দ করে না, তুই ওকে ভাবিস আমি কারোরই যোগ্য না। তামিমের মুখ ভার করে রইল, কথা বলল না। আমি তার উত্তরের আশায় বসে রইলাম। একটু পর কি হলো কে জানে, সে বেশ রেগে গিয়ে বলল, নিজেকে নিচু চোখে দেখা মেয়েদের জন্য এটাই ঠিক। তুই যদি নিজেই নিজেকে কারোর যোগ্য না ভাবিস, তাহলে বাকিদের আর কি দোষ? আর তোকে কতবার বলেছি বোন শব্দটা উচ্চারণ করবি না, কথা কানে যায় না? তামিম খুব ক্ষেপে গেল। আমি হা করে চেয়ে রইলাম তার দিকে। এইভাবে রেগে যাওয়ার কারণ কি? সে হু হু করে রুম থেকে বেরিয়ে গেল। তার বলা উক্ত কথাগুলো তীরের মতো বিঁধল বুকে। তার পরের দিন থেকে কলেজে যাবার পথে ছেলেগুলোকে আর দেখি না। যথারীতি কলেজ থেকে বাড়ি যাওয়া আশা করি। এর মাঝেই আরেকটি বিয়ের সম্বন্ধ এলো। তৈরি হয়ে পাত্রপক্ষের সামনে যেতেই চারদিক থেকে নাক সিটকানো আর অসংখ্য কানাঘোষা শুনতে পাচ্ছিলাম। ধরেই নিলাম এই সম্বন্ধও কাজে দিবে না। হলো তাই। পাত্রের মা সরাসরি না বলে উঠে গেলেন। বাবা রেগে মেগে আবারও মাকে বকতে লাগলেন। মেহমানের ভরা ড্রয়িং রুমটায় শুধু আমি আর তামিম বসা। হাতের মধ্যে শাড়ির আঁচল খামচে ধরে কাঁদছি আমি। কেমন থমকে গেল পলকগুলো। সম্মুখে মানুষগুলো আমাকে অপরাগ ঘোষণা দিয়ে চলে যায়। পাছে কেঁদে মরতে হয় আমাকে। তামিম দু কদম কাছে এসে আমার নিকটের সোফায় বসলো। কুজো হয়ে আমার মুখের সামনে বসে বলল, তোর সাহসী ভাবটা আর আগের মতো নেই, ভাবতেই দুঃখ হচ্ছে। তুই তো এরকম ছিলি না। সবার কথা গায়ে মাখতে কে বলেছে তোকে? তামিমের কথা কর্ণপাত হতেই আমার কান্নার পরিমাণ বেড়ে গেল। শব্দ করে কাঁদতে কাঁদতে মাথা ঝিম ধরে গেল। তামিম এবার হঠাৎ শক্ত করে চেপে ধরলো আমার হাত। টানতে টানতে নিয়ে গেল ছাদে। একদম রেলিংয়ের ধারে দাঁড় করালো আমায়। সূর্যের দেখা নেই, চারদিক অন্ধকারে আচ্ছন্ন, সাথে হিম শীতল আবহাওয়া। শীত শীত লাগছিল, তাই গায়ের আঁচল টেনে জড়িয়ে নিলাম। তামিম রেলিং ধরে নিচের দিকে চেয়ে আছে। আমি কিছু বলতে নেব তার আগেই সে বলল, আমি তোকে ভালোবাসি। তার শান্ত কণ্ঠের জবাবে বললাম, জানি তো। ভাই তো বোনকে। পুরোটা শেষ না করতেই তামিম ছুটে এসে আমার বাহু চেপে ধরল। আমি ভয়ে পেয়ে চোখ বন্ধ করে নিলাম। সে রাগান্বিত স্বরে বলল, বোকা নাকি তুই? আমি তোকে ভালোবাসি, এর মানে বুঝিস না? ভালোবাসি আমি তোকে, তোকে নিজের করে পেতে চাই। ভেঙে না বললে মাথায় ঢোকে না, তাই না? আমি থ মেরে গেলাম। ওর কথা বুঝে উঠতে বেগ পেতে হলো আমায়। আমি ওর থেকে দূরে সরে এসে বললাম, কি বলছিস তুই জানিস? লোকে শুনলে কি বলবে বুঝতে পারছিস? তামিম পুনরায় আমার বাহু চেপে ধরে বলল, কে কি ভাববে সেটা নিয়ে ভাবছিস কেন? আমি তো আছি, আমরা একসাথে ভালো থাকবো। বিয়ে করবি আমায়? তামিমের কথা শেষ না হতেই সজোরে চর মেরে দিলাম তার গালে। তার ভাবান্তর নেই, শুধু চোখ জলে টলমল করতে লাগলো। সে হয়তো এরকম প্রতিদান আশা করেনি। আমি ছুটে চলে এলাম সেখান থেকে। বড় বোনকে ভালোবাসে, এমনিতেই আমাকে নিয়ে সমালোচনার শেষ নেই, তার উপর এই কথা জানলে লোকে কি বলবে? আর বাবা তো মেনে নেবে না। এলোমেলো পায়ে এই রুমে এসে দরজা মেরে বসে রইলাম। রাতে মা খেতে ডাকলেও গেলাম না। বের হলাম পরের দিন সকালে। সারাদিন তামিমের দেখা নেই। এরপর থেকে ভুলক্রমেও আমার মুখোমুখি হলেই সে এড়িয়ে যায়, যেন আমি তার অচেনা কেউ। একদিকে বাবা পাত্রের খোঁজে লেগেছেন। কালো মেয়ে বিয়ে দেওয়া কঠিন, এই উক্তি বাবা রোজই আওড়ান আমার সামনে।
আজও ছোট মামা আর তামিমকে নিয়ে বসেছেন কি করা যায় এই প্রসঙ্গে। সাথে আমি দাঁড়িয়ে আছি কাঠগোড়ার আসামি রূপে। তামিম বারবার লাল চোখে দেখছে আমায়। আমি ছুট্টে রুমে চলে এলাম। ওর সামনে নিজেকে দাঁড় করাতে অস্বস্তি লাগছে। কিছুদিন বাদে বাবা পাত্র খুঁজে পেলেন। পাত্রটি এটি দ্বিতীয় বিয়ের, সাথে একটি মেয়েও আছে। শুনেছি কানাঘোষা চলছে প্রথম স্ত্রীকে নাকি সে নিজেই মেরেছে। মদ পাগল লোকের স্বভাব যা হয় আর কি। বাবার দ্বিমত নেই। মাও দেখলাম বেজায় খুশি। ছেলে ভালো কি খারাপ সেটা বড় কথা নয়, মেয়েকে বিদায় দিতে পারছেন এটাই যেন স্বস্তির আভাস বয়ে বেড়াচ্ছে। আমার মত নেবার বৃথা প্রয়োজন বোধ করলেন না বাবা। সাহসী সহনশীল এই আমি আজ পরিবারের কথায় নেচে বেড়াচ্ছি। দুদিন পরে বিয়ে। রাতে ছাদে উঠে দেখি তামিম রেলিং ধরে আয়েশ ভরে সিগারেটের ধোঁয়ায় নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে উঠেছে। আমি তার কাছে যেতে যেতে বললাম, একজন মাতালকে রেখে দুদিন বাদে আরেকজন মাতালের কাছে যাব। ব্যাপারটা হাস্যকর। আমি খোঁচা মেরে বলতেই তামিম ঘুরে তাকালো। হাতের সিগারেটে দ্বিতীয় টান মেরে আগের অবস্থায় দাঁড়িয়ে রইল। আমি আরো কাছে গিয়ে বললাম, হাতের সিগারেট ফেলবি নাকি আমি চলে যাব? চলে যা। যাব না, সিগারেটটা ফেলে দে। তামিম আমার দিকে তাকিয়ে মুখের ধোঁয়া ছুঁড়ে দিল মুখ বরাবর। আমি চোখ বুজে নিলাম। সিগারেট ছুঁড়ে ফেলে বলল, এই ধোঁয়া এরপর থেকে আমার আজীবনের সঙ্গী। কেউ ছেড়ে গেলেও এই ধোঁয়া ছেড়ে যাবে না। ঠিক আছে, তবে তুই এটা নিয়ে পড়ে থাক। বলেই আমি চলে যেতে নিলে তামিম আমার হাত চেপে ধরল। সাদামাটা রংহীন বিয়ে বাড়িতে অল্প কতক লোকের পদচরণ। যারা ছিল তারাও চলে যাবে এখন। পাত্রকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। সব দোষ এবার বর্তাবে বাবার উপর। ভয়ে যখন আমায় কাঁপুনি শুরু বাবা, তখন তামিমকে ডেকে তার হাতে আমায় দিয়ে বললেন, ব্যাস এইটুকু বলেই বাবা চলে গেলেন। সেদিন রাতে ছাদে তামিম আমায় টেনে ধরে তার বুকে মিশিয়ে নিয়েছিল। বাবা দেখে ফেলেছিল সেটি। তামিম বাবার পা ধরে মিনতি করেছিল আমাকে পাবার জন্য। বাবা ফেরাননি। অসুস্থ জীবন থেকে মুক্তি দিয়ে বাবা তামিমের কথা গ্রাহ্য করেছিলেন। বাবা চলে যেতেই তামিম কেঁদে উঠে খুশিতে আমায় জড়িয়ে ধরতে নিলে আমি রেগে বললাম, আমি তোর বড়, একদম পারমিশন ছাড়া টাচ করবি না। তামিম রেগে মেগে তাকালো। মনে হচ্ছে আজকের চরটা আমার গালেই পড়বে। তাই আমি ওই সাথে সাথে তাকে জড়িয়ে ধরলাম।